এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কি হলো? নিঃশব্দ নির্বাক, নিঃশ্বাসের সঙ্গে বুকটা ফুলে ফুলে উঠছে, ঘাম দেখা দিয়েছে ত্বকে। মেহজাবিন উদ্বেগের সঙ্গে বলল, খারাপ লাগছে? আঙ্কেল, আন্টি, দাদি কাউকে ডাকবো? প্রয়োজন নেই। আমাকে কি একটু উঠে বসতে সাহায্য করতে পারো? নিঃশান্তের সর্বাঙ্গে অসহায়ত্ব, যা মানতে না পারার আক্রোশ ওর চোখে ফুটে উঠেছে। মিশন থেকে ফেরার পর রেগুলার ডাক্তারের চেক আপের মাঝে থাকতে হয়েছে তাকে। এরপরেও সুস্থ স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে পেরেছে, কিন্তু গত দুদিনের অকেজো অবস্থা তাকে বিষণ্ণ করে তুলেছে। মেহজাবিন এতক্ষণে ঘটনা আন্দাজ করতে পারলেও হাঁটুতে ভর করে বসে নিঃশান্তের উপর ঝুঁকল সে। এক হাত নিঃশান্তের ডান পাশের ঘাড়ের নিচে দিয়ে অন্য হাত বাঁ দিক থেকে পিঠের নিচে দিল। প্রায় জাপটে ধরার মতো করেই নিঃশান্তের ভারী দেহটি তুলতে সক্ষম হলো। আর সাইডে বালিশ দিয়ে হেলান দিতেও সাহায্য করলো। এটুকু কাজে হাঁপিয়ে গেল সে। লম্বা দম নিয়ে বলল, পাকনামু করে রিলিজ নিয়ে চলে এলেন কেন? আপনি তো একটু সুস্থ না। আমি আঙ্কেলকে বলে দিব আপনাকে আবার রেখে আসতে। কলটা বেজে বেজে কেটে গেছে, ডিসপ্লে লাইট অফ। নিঃশান্ত কথা না বাড়িয়ে বলল, আমার ফোনটা একটু এনে দাও। মেহজাবিন ওর সিরিয়াস মুড দেখে আর কথা বাড়ালো না। ফোনের আওয়াজটা সেও পেয়েছে। নিশান্ত ফোন হাতে নিয়ে ওঠার চেষ্টা করছিল। জাবিন বাধা দিয়ে বলল, এখানেই কথা বলুন, আমি বাথরুম থেকে আসছি। নিশান্ত ফোন করার কয়েক সেকেন্ড বাদেই রিসিভ হলো। হ্যালো সাদেক, এনি আপডেট? স্যার, রাত 10টায় শেখ বাড়ির সামনে একটি ফায়ারের শব্দ পাওয়া গিয়েছে। দেওয়ালে গায়ে বিঁধে থাকা বুলেটটা উদ্ধার করেছি, তবে সন্দেহভাজন কাউকে দেখতে পাইনি। নিঃসন্তের চোখে বিদ্যুৎ খেলে গেল। তার আশঙ্কায় সত্যি, ওরা জেনে গেছে যাওয়ার ডিল করতে রাজি না হয়ে দেশ ছেড়েছে। যে উদ্দেশ্যে এত কাঠখড় পুড়িয়েছে তা বিফলে যাচ্ছে দেখে তারা হাত গুটিয়ে থাকবে না, হিংস্রতার প্রদর্শন করবে। বোধহয় ফাঁকা গুলিটা নিক্ষেপ করে সেই হিংস্রতার সূচনা করে গেল আজ। ঠিক এই সন্দেহেই জাবিনকে নিয়ে হাসপাতালে থাকতে চায়নি নিঃশান্ত। সে হুকুম জারি করলো, অভিজাত আবাসিক এলাকায় এ ধরনের কাজ করে একজন মিলিয়ে গেল। সন্ধান করুন, আর রাতের মধ্যেই শেখ বাড়ির নিরাপত্তা আরও জোরদার করুন। দারোয়ান, আয়া, পেপার বয়, ড্রাইভার, যারা যারা বাড়িতে ঢুকবে সবাইকে নজরে রাখবেন। আমাকে আপডেট দেবেন। শিওর স্যার, রাখছি। আমার বাড়ির নিরাপত্তা কেন জোরদার করতে হবে? কি হয়েছে সেখানে? মেহজাবিনের আতঙ্কিত কণ্ঠস্বর শুনে নিশান্ত চমকে উঠে ঘাড় ঘোরালো। তীব্র কণ্ঠে বলল, তুমি কান পেতে আমার কথা শুনেছ? অন্য সময় হলে মেহজাবিন নিঃশান্তের ডাককে ভয় পেত। এখন সেই অনুভূতি তার নেই। ছুটে এসে মুখোমুখি বসে বিচলিত কণ্ঠে বলল, আপনি আমার কথার জবাব দিন। আমার বাড়িতে কি হয়েছে? কিসের নিরাপত্তা? নিশান্ত হতাশ হলো। মেহজাবিন অবুধ নয়, সন্দেহ এমনিতেই তার মনে ঘাপটি মেরেছিল। ফোনের কথা শুনে এখন সে অধৈর্য হয়ে উঠেছে। নিশান্ত বলল, শান্ত হও, কিছুই হয়নি। জাওয়াত বাড়িতে নেই, তাই আঙ্কেল আন্টির নিরাপত্তার কথা ভেবে। আপনি আমাকে ভোলানোর চেষ্টা করবেন না। আড়ালে কিছু যে হচ্ছে আপনি বেশ বুঝতে পারছেন। এত লুকোচুরি কেন করেন? শেখ বাড়ির একজন সদস্য হিসেবে জানার অধিকার আমার আছে। অবশ্যই, বলো কি জানতে চাও? আমার বাড়িতে কেন অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হচ্ছে? তোমার বাবা একজন সফল ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তার শত্রুর অভাব থাকবে না। এতদিন জাওয়াত নিরাপত্তা নিশ্চিত করেছে, তার অবর্তমানে আমি করছি। আমার বাড়ির বেলাতেও একই ঘটনা। মেহজাবিন জানে এটা একটা কারণ হলেও একমাত্র নয়। ঘটনার শেকড় আরও গভীরে। নতুবা মাঝরাতে কেন ফোন আসবে, আর নিঃশান্ত কেনই বা এমন আদেশ করবে? কিন্তু সে কায়দা করে চেপে ধরতে পারছে না। শুধু এটুকুই বুঝেছে তার পরিবার বিপদে আছে। ল্যাম্পের হলদেটে আলোয় মেহজাবিনের চোখের চিকচিক করা জল আড়াল হলো না। বলল, একেই আমার বাবা অসুস্থ, তার ওপর আপনার কথাই যদি ধরন নেই,
তাহলে ওনারা অনিরাপদ অবস্থায় আছে। মেয়ে হিসেবে আমার কি উচিত নয় এই সময়গুলো বাবা মায়ের পাশে থাকা? বলুন। নিশান্ত হাত বাড়িয়ে জাবিনের চোখের জল মুছে দিয়ে গালে হাত রেখে বলল, প্রথমত ওনারা অনিরাপদ নেই, আমি দায়িত্ব নিয়েছি তো পালন করতে পারি কিনা দেখো। দ্বিতীয়ত তোমার স্বামীও অসুস্থ, এইমাত্র তার আরও একটা প্রমাণ পেলে, সেও কিন্তু নিজের পাশে তোমাকে চাই। তুমি অবশ্যই পরিবারের পাশে থাকবে। আমি আরেকটু সুস্থ হই, দুজনে একসাথে যাব। আমারও তো জামাই আদর নিতে হবে নাকি? মেহজাবিন মুখ ফিরিয়ে নিল। এখন তাকে স্বামীর সমেত চলাফেরা করতে হবে। বিয়ের আগে তাকে যা বোঝানো হয়েছে বিয়ের পর সব বদলে যাচ্ছে। নিশান্তের সামনে কোনো প্রতিরোধই টিকছে না। এমন তো কথা ছিল না। গাল থেকে হাত সরিয়ে দিয়ে ও বলল, বৃহস্পতিবার রাতের বন্দুক হামলা আমিন করেছিল, তাই না? হ্যাঁ। কিন্তু আমিন তো পালিয়ে গিয়েছিল, আপনি ওকে কিভাবে ধরলেন? নিশান্ত চমকে তাকালো। এই তথ্য তোমাকে কে দিল? ভূতে দিয়েছে। তাহলে ভূতের থেকেই বাকিটা জেনে নিও। আমাকে একটু শুতে সাহায্য করো। মেহজাবিন দাঁত কিরমির করে উঠল। আমার কথার উত্তর না দিলে আপনাকে ঘুমোতে দিব না, এভাবেই বসে থাকবেন। ল্যাম্পের হলুদ আলোয় মেহজাবিনের জেদি মুখটা দেখে নিঃসন্তের হাসি পেয়ে গেল। বলল, সুযোগ পেয়ে স্বামী নির্যাতন করতে চাইছো? আমাকে যে মানসিক নির্যাতন করছেন সেটা কিছুই না। মেহজাবিনের মুখের এই কথাটা নিঃসন্তের বুকে প্রহার করল। যার সুরক্ষার চিন্তায় সে অক্ষম শরীরে বিষে ভরা যন্ত্রণা নিয়ে হাসপাতাল ত্যাগ করে এসেছে, সে ওকে প্রশ্নবিদ্ধ করছে। মুখের উপর জবাবটা সে দিতেই পারত। এড়ে গেল। মেহজাবিন তার বুদ্ধিমত্তা দিয়ে বুঝে নিতে না পারলে সেও নিজেকে জাহির করবে না। কিন্তু আমিনের ব্যাপারটা না বললে যে তার নিস্তার নেই সেটাও বুঝলো। আগে হলে একটা ধমক দিয়ে চুপ করে দেওয়া যেত, এখন ধমক দিলে আখেরে নিজেরই ক্ষতি। বউয়ের সঙ্গে দূরত্ব বাড়বে। নিশান্ত দীর্ঘশ্বাস ফেলল। আমিনকে খুঁজে পাওয়ার জন্য নিশান্ত জাল বিছাতে শুরু করে জাওয়াদের গাড়িতে বিড়ালের রক্ত আবিষ্কার করার পর থেকে ক্যাটারিং সার্ভিসের যে লোকেরা সাহায্যে আমিন দ্বীপ শিখায় ঢোকার সাহস পেয়েছিল তাকে পাকড়াও করে সে জিজ্ঞাসাবাদ চালায়। সেখান থেকে গুরুত্বপূর্ণ কোনো তথ্যই পায়নি। আমিনের বাড়ি ও বাড়ির সদস্যদের ফোনের উপর নজরদারি করত সে। আমিন বাড়িতেও যেত না, ফোনেও যোগাযোগ রাখত না। এরপর যেসব গ্যাংয়ের সঙ্গে মিশে সে নেশা করত তাদের নাগাল পায়। আমিন কোথায় কোথায় আড্ডা দিত, কোথা থেকে তাদের মাদক দ্রব্যের সাপ্লাই আসতো, কোথায় বিলি হতো, সেসব তথ্য অনায়াসেই মিলে যায়। আমিনের সন্ধান করতে গিয়ে একটি মাদক চক্রকে নিঃশান্ত আইনের আওতায় নিয়ে আসে। সে এক বাড়িতে আতঙ্ক সৃষ্টি করতে দুটো মাতাল ছেলেকে আমিনই পাঠিয়েছিল। নিঃশান্ত জানতো কাজটা হয়েছে কিনা জানার জন্য হলেও আমিন খোঁজ নেবে। যথারীতি তাই হয়। সাত সকালে নিঃশান্তের হাতে মাতাল ছেলে দুটো ধরা পড়বে সে আন্দাজও করতে পারেনি। গোপনে তাদের ডেরায় খোঁজ নিতে এসে সে নিঃশান্তের নজরবন্দি হয়, তবে তাকে সঙ্গে সঙ্গে ধরা হয় না। নিঃশান্তের উদ্দেশ্য ছিল আমিনের পেছনে রাঘব বুয়াল কেউ জড়িত কিনা জানা, থাকলে তাদেরকেও খুঁজে বের করা। সেই সুবাদে তার গতিবিধি নজরে রাখা হতো। শাওনের বিয়ের প্রোগ্রামেও আমিন বড় কোনো স্টেপ নেবে সেটা আগেই অনুমান করেছিল। আর এই মাঝে আকস্মিক নিঃশান্তের স্পায়ের চোখ এড়িয়ে আমিন গা ঢাকা দেয়। নিঃশান্ত নিজেদের হলের নিরাপত্তা নিশ্চিত করেছিল কঠোরভাবে, কিন্তু সেখানে প্রতিটি ফ্লোরেই আলাদা আলাদা প্রোগ্রাম ছিল। সর্বত্র তার হস্তক্ষেপ করার সুযোগ ছিল না। এই সুযোগে আমিন জীবনের সবচেয়ে ব্যাপরুয়া কাজটা করে বসে। আততায়ীর ব্যাসে বন্দুক হামলা করে আতঙ্ক সৃষ্টি করে। নিঃশান্তের কাছ থেকে পাল্টা বুলেট না পেলে বোধহয় সে দমে যেত না, কিন্তু শুট করায় পারদর্শী নয় বলেই সে অল্পতেই ঘাবড়ে গিয়ে পিছিয়ে যায়। গুলিবিদ্ধ হওয়ার পর আমিন নিরাপদ ও নিকটস্থ কোথাও যাবে নিঃশান্তের বিশ্বাস ছিল। তার তৎক্ষণাৎ চিকিৎসা প্রয়োজন, কিন্তু গুলি খাওয়ার চিকিৎসা সে প্রকাশ্যে কোনো হাসপাতালে করতে পারবে না। পুলিশের নজরে পড়ার সম্ভাবনা আছে। তার নামে এমনিতেই থানায় মামলা করে রেখেছে নিঃশান্ত। কনভেনশন হলের কাছ থেকে পাওয়া ব্লাড স্যাম্পল কালেক্ট করার পর নিঃশান্ত দিলশানের সাহায্য নেয়।
নেগেটিভ ব্লাডের কোনো গুলিবিদ্ধ পেশেন্ট আশেপাশের কোনো প্রাইভেট হসপিটাল ক্লিনিকে সেবা নিয়েছে কিনা খোঁজ লাগায়। একটা দিন কেটে যায়, কিছুই জানা যায় না। যদি হাতুড়ে চিকিৎসক দিয়ে কাজ সেরে ফেলে তাহলে পরিশ্রম আরও বাড়বে। অবশ্য কাঁধে লেগেছে গুলি, অধিক রক্তক্ষরণ, সুতরাং উন্নত চিকিৎসা প্রয়োজন। শনিবার সকালে শ্যামলের এক প্রাইভেট ক্লিনিক থেকে সংবাদ আসে। জানা যায় পেশেন্ট ব্লাড ডোনারের খোঁজ করছে। সেখান থেকেই তাকে ধরে নিশান্ত। 1 ঘন্টাখানিক বাদেই তাকে হেলিকপ্টার যোগে টেকনাফে পৌঁছাতে হয়। মেহজাবিনকে সে সংক্ষেপে সবটা জানালো। শুনে মেহজাবিন উত্তেজিত হয়ে বলল, আমিন এখন কোথায় জানতে পেরেছেন? সে একাই এসব করেছে নাকি ওর পেছনে কেউ আছে? নিশান্ত হাই তুলল, জড়ানো কণ্ঠে বলল। আমার ঘুম পেয়েছে। মেহজাবিন তাচ্ছিল্য করল। আমি নিজেকে আপনার স্ত্রী হিসেবে পরিচয় দিব, স্ত্রীর দায়িত্ব পালন করব, সেটাই তো চান। তাহলে স্ত্রীর সঙ্গে যে গোপনীয়তা রাখতে নেই সেটা জানেন না? খালি নিজের সুবিধা না। যেদিন স্ত্রীর মনের কাছে গ্রহণীয় হব সেদিন আর কোনো গোপনীয়তা থাকবে না, কথা দিলাম। হেমন্তের মেঘমুক্ত আকাশ, ভোরের সূর্য উঁকি দিতেই নীলসে আঁচলের পূর্বাংশে রক্তাভা মেশানো সোনালি রং ফুটতে শুরু করেছে। তুলোর মতো প্যালব কোমল ছটা এসে ছড়িয়ে পড়েছে ভূতলে। দিলশান টফিকে নিয়ে হাঁটতে বের হয়েছে। তার গায়ে লাইট অলিভ কালার টি শার্ট ও ব্ল্যাক ট্রাউজার। এক হাত পকেটে গুজে অন্য হাতে টফির গলার বেল্ট ধরে রেখেছে। সদ্য ঘুম ভাঙা টফি আলস্যে ম্যাজম্যাজ করা শরীরে মৃদু ভঙ্গিতে হাঁটছে। পিছিয়ে পড়লে গলার বেল্টে টান লাগছে, সেই টানের চোটেই তাকে পা চালাতে হচ্ছে। দিলশান খেয়াল করেছে টফির মুভমেন্ট ইদানিং কমে গেছে। খাওয়া আর ঘুমের মাঝেই নিজেকে ব্যস্ত রাখছে। আগের চেয়ে কিঞ্চিত ভারী ও বড় হয়েছে ছানাটা। দিলশান ওর লাইফস্টাইলে পরিবর্তন আনবে ভাবছিল। এমন সময় বাতাসের ছাপটা লাগলো গায়ে। শুভা দুরন্ত গতিতে সাইকেল চালাচ্ছে। প্রতিদিন ভোরে সে দৌড়াতে বের হয়, আজ বেছে নিয়েছে সাইক্লিং। দিলশান মেয়েটির ব্যাপরোয়া গতির দিকে খেয়াল করলো। সাইকেলের পেছনে দৌড়াচ্ছে দুটো কুকুর। শুভার ব্যক্তিগত বডিগার্ড লাউ ও কদু। খ্যাপাটে কুকুর দুটোকে দেখেই টফি ভয়ে পথের কিনারায় ছুট দিয়েছে। বেল্ট টানে বেশি দূরে যাওয়া হয়নি। দিলশান ওকে অভয় দিতে পিঠ চুলকে দিল। সোনা রোদে চকচক করা পথে শুভার ছুটে চলা দেখতে দেখতে তার মনে হলো শুভা হলো বৃষ্টির মতো। সে আসে তর্জন গর্জন করে, ঝড়ের মাতম তুলে। যাওয়ার সময় চারপাশ নিস্তেজ আর্দ্র ও অবিনস্ত করে যায়। এমনভাবে যায় যে তার অস্তিত্বকে অস্বীকার করা যায় না। দিলশানও তাকে অস্বীকার করতে পারে না। সেই মেডিকেল কলেজ লাইফ থেকেই একটা মেয়ের দৃষ্টিবান তার দিকে তাক করে রাখা। ফড়িংয়ের মতো চঞ্চল দুষ্ট একটা কিশোরী সদ্য বয়সন্ধিতে পা দিয়েছে। তার মনে উদ্ভট সব কল্পনার উদয় হবে। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ অনুভব করবে। খেয়ালি হবে মনের মাঝে নিত্য নতুন অনুভূতি খাঁচা ছাড়া হওয়ার জন্য ডানা ঝাপটাবে। এটাই স্বাভাবিক। বয়সের সঙ্গে ধীরে ধীরে উদ্ভট আচরণে পরিপক্কতাও আসবে। তাই দিলশান ব্যাপারকে কোনো দিনই আমলে নেয়নি। মেয়েদের চোখে লাগার মতো আকর্ষণ তার মাঝে আছে। সেই আকর্ষণ যে শুভাকে দিনে দিনে ব্যাপরোয়া করে তুলবে দিলশানের ধর্তব্যের মাঝে ছিল না। মেয়েটা পাগল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তার পাগলামো মুখ বুজে সহ্য করার পেছনে নিজেরও যে ছোট্ট প্রশ্রয় মিশ্রিত ভালো লাগা নেই তা বললে ভুল হবে। একটা সময় সে মনে মনে প্রতীক্ষায় থাকতো কখন দুষ্টু মেয়েটা তাকে জ্বালাতন করতে আসবে। এ যেন অভ্যাসে পরিণত হয়েছিল। এই যে শুভা হঠাৎ করে নিজেকে গুটিয়ে নিয়েছে। নেওয়ার আগে কাল বৈশাখী ঝড় হয়ে এসে মনের খাঁচা লণ্ডভণ্ড করেছে। এরপর থেকেই দিলশান স্থির নেই, ভালো নেই। তার হঠাৎই ভালো লাগে না, রোগ হয়েছে। ডাক্তার হয়েও রোগের নিরাময় খুঁজে পাচ্ছে না। ঘুরে ফিরে সে প্রোগ্রামের রাতেই মনটা আটকে যাচ্ছে। যেদিন হৃদয়ে উচাটন সৃষ্টি করা রূপ নিয়ে শুভা তার সামনে হাজির হয়েছিল, এরপর ডাকাতের মতো মনের সিন্ধুকের সমস্ত মূল্যবান অনুভূতি লুট করে পালিয়েছে। দিলশান তাকে বাধা দিতে পারত, কঠিন কথা শোনাতে পারত, কিন্তু সেও যেন এক অনিবর্চনীয় অবাখ্যাত ও দুর্দমনীয় অনুভূতিতে বশ হয়ে গেছিল। যে লুকায়িত অন্তর্গহ্বরে কোনোদিন কারো ছায়াও পড়েনি, সেখানে একজোড়া নিটল পায়ের দুর্মুচ্ছ ছাপ পড়েছিল। দিলশান সমস্ত শরীরে রক্তের প্লাবন টের পেয়েছে সেদিন। যখন দেহের প্লাবন থামলো, হৃদয়ের ঝড় কমলো, তখন টের পেল সে নিঃস্ব।
মনোরাজ্যের সিংহাসনের দখল হারিয়ে এখন দিন দরিদ্র প্রজায় পরিণত হয়েছে। সম্পদশালী রাজার এই দুরবস্থা কি মানা যায়? একদমই না। এর একটা বিহিত করার জন্যই সে মনে মনে প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু মেয়েটা বড্ড অবুঝ, অধৈর্য, অবাধ্য। সামান্যতম সহনশীলতা তার নেই। এরই মাঝে ভয়ানক কাণ্ড ঘটিয়ে বসেছে। দিলশানের মনে প্রচণ্ড রাগের আগ্নেয়গিরি টগবগ করছে। এর জবাবদিহি শুভাকে করতেই হবে। দিলশান হাঁটছিল দ্রুত পায়ে। তার ধারণা শুভা এ পথে আবারও আসবে। মধুলোভী মৌমাছি যেভাবে ফুলের বাগিচা অগ্রাহ্য করতে পারে না, শুভাও পারবে না দিলশানকে অগ্রাহ্য করতে। সাইকেলের বেল বাজার শব্দ হলো। সেকেন্ড দুয়েকের মাঝেই শুভা সাইকেল সমেত দৃশ্যমান হলো। এবার সাইকেলের গতি মন্থর। সুডান শেষে চালক এখন ক্লান্ত, পেছনের দুই সাগরেদও ক্লান্ত। পাশ কাটিয়ে যাওয়ার সময় আচমকা পেছন থেকে টেনে ধরল দিলশান। সাইকেল সমেত হুমড়ি খেয়ে পড়তে পড়তে বেঁচে গেল সে। ফস করে জ্বলে ওঠা দেশলাই কাঠের মতোই চোখ দুটো জ্বলে উঠল শুভার। ঘাড় ফিরিয়ে দেখল দিলশান সাইকেলের পেছনের সিট সবল মুঠোয় ধরে রেখেছে। তার ফর্সা হাতের সবুজ রগগুলো ফুলে ফেপে আছে। কবজিতে স্মার্ট ওয়াচ জানান দিচ্ছে এখন সকাল 6টা বাজে। শুভা সেদিকেই চেয়ে রইল। একেবারের জন্য দিলশানের মুখের দিকে তাকালো না। চঞ্চল হাত পা ছুঁড়ে অহেতুক টানাটানি করলো ছুটে যেতে, কিন্তু সদা শান্ত দিলশান যেন আজ সত্যি খ্যাপাটে। একটু টলানো গেল না তাকে। পর্বতের মতো শান্ত স্থির মুখভঙ্গি নিয়ে সে অটল হয়ে আছে। শুভা মুচড়া মুচড়ি করে চলেছে। দিলশান সাইকেল ছেড়ে দিয়ে বলল, তোমার সঙ্গে কথা আছে আমার। কোনো জবাব পেল না। শুভার চোখে মুখে ধরা খাওয়া চোরের মতো হাব ভাব ফুটে উঠেছে। দিলশান আবারও পাহাড়ের খাত থেকে ভেসে আসা গুরু গম্ভীর স্বরে ডাকল, শোভা, আমি কিছুই বলিনি। তুমি কি শুনতে পাচ্ছ? রেসপন্স করো। শুভা ছাড়ে পেয়ে সাইকেলের প্যাডেল ঘোরাতে যাচ্ছিল। এবার দিলশান খপ করে উপর ঘাড়ের কাছের জিপ খোলা হুডির কলার খামচে ধরল। হুকুম জারি করলো, নামো, কথা না বলে যেতে পারবে না। শুভা এবার কথা বলল। চোখ তুলে চেয়ে তেজিয়ান কণ্ঠে বলল, আপনি মাঝ রাস্তায় আমাকে এভাবে ধরতে পারেন না। দিলশান ওর ক্রোধ কুঞ্চনে ছোট হয়ে আসা চোখের দিকে বক্রভাবে চাইল। মনে পড়ল গতকাল সন্ধ্যার কথা। সে কৌতুকে বলল, কেন তাহলে তোমার বিয়ে হবে না? করতে হবে না বিয়ে, চলো আমার সাথে। দিলশানের থাবার সামনে শোভাকে একটা ধরা খাওয়া বিড়ালের মতোই লাগছিল, যে চুরি করে মাছ খেতে গিয়ে ধরা পড়েছে। পুলিশ যেভাবে আসামির ঘাট ধরে টেনে নিয়ে যায়, সেভাবেই ওকে টেনে নিয়ে উদ্যানের ভেতরের সিমেন্টের বেঞ্চিতে বসলো দিলশান। টফি ওদের দুজনের পায়ের কাছে ঘোরাঘুরি করছে, যেন গুরুত্বপূর্ণ আলাপে সামিল হওয়ার জন্য সে প্রস্তুত। রাস্তাঘাটে এখনও চঞ্চল প্রাণীর বাহুল্যতা নেই। ঢাকা শহর সবে আর মোড়া ভাঙছে। এখনও ধুলো উঠতে শুরু করেনি বলেই বাতাসটা শিশুর মতো নিষ্পাপ আদরে ছুঁয়ে দিচ্ছে দেহ। দিলশান মেয়েটির ঘাড় থেকে হাত সরিয়ে নিল। শুভার পরনের হালকা বেগুনি রঙের ট্র্যাক স্যুট ঘামে ভিজে গেছে। কপাল, থুতনি, গলা ভিজে একাকার। ইউক্যালিপটাস গাছের ফাঁক গলে আষাঢ় সকালের তাপহীন তেরচা রোদ একনিষ্ঠ প্রেমিকের মতোই ওর কণ্ঠায় ঠোঁট ছুঁয়েছে। বিউটিবোন চওড়া কাঁধ, গলা রোদের আলোয় ঝিকমিক করে উঠেছে। দিলশানের চোখ দুটি রোদের মতোই নীরবে শোভার থুতনি কণ্ঠা স্পর্শ করছিল। বুকের ভেতর অনাদরে পড়ে থাকা পরিত্যক্ত পাতা ঝরা উঠোনে কেউ যেন ছুটে গেল। শুকনো পাতার মর্মর শব্দ করে তার প্রতিটি লোমকূপে জাগ্রত করে তুলল। শুভা চোখ তুলে চাইতেই দিলশানের আচ্ছন্ন চোখ দুটো আবিষ্কার করল। আর সে প্রথম তার মুখে লজ্জার লালিত্য ফুটে উঠল। এই লজ্জায় কোনো ভান নেই, দুষ্টুমি কিংবা প্রবঞ্জনা নেই। ভোরের মতো শতভাগ বিশুদ্ধ। দিলশানের দৃষ্টি এড়ালো না ওর গালটা, যেন রক্তিম সূর্যোদয় আজ পূর্বের আকাশে নয়, শুভার উজ্জ্বল শ্যামলা গালেই হচ্ছে। বোচা নাকের উপরে জমে থাকা শ্বেত জলকে হীরকচূর্ণ মনে হচ্ছে। এজন্য সত্যি এক আদরে বিড়াল ছানা। ইচ্ছে করছে কুলে নিয়ে আদর করে দেয়। কেন ধরে আনলেন আমাকে? শুভা অন্যদিকে মুখ ঘুরে নিল। মনের চিন্তা মনেই মূর্ছা গেল। দিলশান গলা খাকারি টেনে ওর নিরাসক্ত মুখের দিকে চেয়ে ঠ্যাস মেরে বলল, প্রেম আলাপ করতে তো আনিনি। পারবেনও না, সেই গুণ আপনার নেই। একটা ঢ্যাঁড়স। আমি ঢেঁড়স। 2 দিন আগেও তো
মতিচুর বলে মাছের মতো ভনভন করছিলে। অপমানে শুভা থম ধরে গেল। তাকে মাছের সঙ্গে তুলনা করা, শব্দটা বলতে দিলশানের কি একটু খারাপ লাগলো না? ওর ভালোবাসাকে এভাবে অপমানিত করতে পারলো? শুভা মুখ না ফিরে ক্রোধ চাপা গম্ভীর গলায় বলল, আমি খুব নিম্নমানের মাছি তো, তাই অত এক্সপেন্সিভ মতিচুর দেখে লোভ সামলাতে পারিনি। দিলশান সহজে রাখে না। আজ ঘন ঘন রাগ হচ্ছে, মুখ ফসকে অযাচিত শব্দ বেরিয়ে যাচ্ছে। শুভাকে সে মাছি বিশেষণ দিতে চায়নি, অন্যকে ছোট করার স্বভাব তার কোনো কালেই ছিল না। কিন্তু এই ক্রোধনমুক্ত মুহূর্তে কথার পেটে কথার যুদ্ধ করতে গিয়ে বেরিয়ে গেছে। তার চেয়ে বড় কথা, শুভার এই উপেক্ষা তার সহ্য হচ্ছে না। হাত মুঠ করে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। শুভার দিকে মুখ এগিয়ে লঘু স্বরে বলল, এই জন্য সেদিন ঝাঁপিয়ে পড়ে টেস্ট করতে স্বাদ মিটে গেছে, তাই আমাকে আর মনে ধরে না। শুভা তড়াক করে চেয়ে আবারও চোখ ফিরে নিল। কি আশ্চর্য! সারাক্ষণ দিলশানকে লজ্জায় নাস্তা নাবুদ করে আসা মেয়েটির আজ এত সংকোচ কোথা থেকে আসছে? আর কারণ কি তবে এই যে প্রত্যুষের আপা পবিত্র আলোয় সে দিলশানের গভীর দৃষ্টি জুড়ে আবিষ্কার করতে পেরেছে? পুরুষের গভীর দৃষ্টি এত ভয়ানক হয় সেটা তো আগে জানা ছিল না। জানবে কি করে? ঢ্যাঁড়স মার্কা মতিচুর কোনোদিন ওকে ভালো মতো দেখেছে? এদিকে তার দিকে চেয়ে জগতের কোনো পুরুষকেই দেখার আর স্বাদ জাগেনি শুভার। সংকোচ কিংবা পালে বেড়ানোর আরও একটি কারণ দিলশান মাত্র প্রকাশ করে দিল। ক্রমাগত প্রত্যাখ্যানের দাবানলে পড়তে পড়তে অঙ্গার হয়ে যাওয়া হৃদয় নিয়ে সে রাতে শুভা দিলশানের সামনে এসেছিল, কিন্তু দিলশানের দার্শনিক সুলভ আচরণ ওকে দগ্ধতায় খাক করে দিচ্ছিল। ওর সাধের প্রেমের প্রদীপ নিভে গিয়ে তীব্র ক্রোধ টক বগিয়ে উঠেছিল মনে। শব্দকে উত্তাপ ঠোঁটে ধারণ করে ও দিলশানকে পুড়িয়েছিল ভীষণভাবে। সেদিন শুভার চোখের কোলে জমতে থাকা জলের কারণ আলাদা করে বলে দিতে হয়নি। আজ কি তবে সেদিনের কাজটির জন্য অপমান করতেই এভাবে ধরে এনেছে? শুভাও গো ধরে বলল, তাতে কি ছেঁড়া গেল? বাধা তো দেননি, দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন। এখন এসেছেন ঢং করতে। দিলশান কয়েক সেকেন্ড কথাই বলতে পারল না, হাঁ করে চেয়ে রইল শুভার মুখের দিকে। এরপর তীব্র কণ্ঠে বলল, তোমার ভাষা তো মারাত্মক সুশীল। আমি তো মাছি, মাছির থেকে আর কি ভালো এক্সপেক্ট করেন? সাহিত্যর ভাষায় বলবো? হে পুরুষ, এক অবলা নারীর অধরসুধা পান করিয়া তোমার দেহ হইতে কি বিবর্ণ হইয়াছে? আমাকে অবগত করো, সাধ্য থাকিলে জুড়িবার ব্যবস্থা করিব। শুভার হাত নেড়ে নাকি সুরে বলা কথায় দিলশান হেসে ফেলল। পর মুহূর্তে সেটা গাম্ভীর্যের নিচে চাপা দিল। মাছি শব্দটায় শুভা ট্রিগার হয়েছে। এই মেয়ে এখন ঘুরিয়ে ফিরিয়ে মাছের উপমায় টানবে, কিন্তু এভাবে ঝগড়া করতে থাকলে আসল কথাই বলা হবে না। ও পুনরায় গম্ভীর হয়ে বলল, লিসেন শোভা, মূল কথায় আসি। গতকাল রাতে ক্লিনিক থেকে বের হয়ে তুমি কোথায় গিয়েছিলে? শুভা সে কথা যেন আমলে নিল না। যেদিকে দুচোখ গেছিল। বুঝতে পারছিলাম তোমার দুই চোখ সাবিনার মতোই উপরে পড়েছিল। শুভা ফিরেও তাকালো না সে কথায়, প্রতিবাদও করল না। তার উদ্বুদ্ধ অঙ্গভঙ্গিতে বেশ করেছি ধরনের একটি ভাব। দিলশান রেগে গেল, থুতনি চেপে ধরে ওকে নিজের দিকে ফেরালো, বলল, কেন করলে এমনটা? ওর কি দোষ ছিল? মেয়েটাকে মাঝ রাস্তায় অ্যাটাক করে আহত করে আবার আমার থেকে দূর থাকার হুমকিও দিলে। এমনভাবে বলছেন যেন বিশাল কিছু ঘটিয়ে ফেলেছি। হালকা করে একটা ধাক্কা দিয়েছি, বেশি হলে একটু ব্যথাই লাগবে। 1 ঘন্টা বাদে ম্যারাথন দৌড়ে অংশ নিতে পারবে, এইসবে আমার দারুণ নিয়ন্ত্রণ আছে। আহত হবার আশারে গল্প ভেদে আপনাকে ভোলাতে চাইছে মনে হয়। শুভার মাঝে অনুশোচনা না দেখে দিলশানের খারাপ লাগলো। এই মেয়ে এত নিষ্ঠুর কেন? এক মুহূর্তের জন্য ওকে সাইকো ভেবে বসলো। চোট হালকা হোক বা গাঢ়, তাতে তোমার দোষ গোপন হয় না। এটা তুমি ঠিক করনি। আমার জন্য আর এক মেয়েকে কেন ভোগাবে? বেশ করব, কিন্তু আপনাকে আমি বিয়ে তো দূর প্রেমও করতে দেব না। সারা জীবন সিঙ্গেল থাকবেন। বহুত জ্বালিয়েছেন আমাকে। আমার শান্তি কেড়ে নিয়ে নিজে সুখে থাকবেন? কোনো দিনও না। আমি এক নীতিতে বিশ্বাসী, আপনি আমার না তো কারো না। শুভার খ্যাপাটে মুখের দিকে চেয়ে দিলশান অবিশ্বাস্য গলায় বলল, তুমি তো আসলেই পাগল।
বেশ তো, পাগলকে তো আর বিয়ে করতে হচ্ছে না, ভালোবাসারও দায় নেই। কে বললো দায় নেই? সব দায় তো আমারই। তার আগে তুমি সাবিনাকে সরি বলবে। কখনো না। দোষ আমার। আমি তোমাকে বাজিয়ে দেখতে মাকে পাত্রী দেখার জন্য অনুমতি দিয়েছিলাম। তুমি আমাকে শাস্তি দাও। সাবিনা রাতে ফোন করে কাঁদছিল। শুভা ভুলে গেল চারপাশ, ভুলে গেল অতীত বর্তমান। সমস্ত শরীর ঝংকার দিয়ে উঠল প্রাচীন ব্যথায়। দিলশানের বাহুর টি শার্ট খামচে ধরে বলতে লাগলো, সাবিনার কান্না সইতে না পেরে সকালবেলা ছুটে এসেছেন, অথচ আমি আমি নারীত্বতে চেনার সেই অঙ্কুরিত সময় থেকে অপক্ষ মনে আপনার জন্য গুমড়েছি। সেটা চোখে লাগেনি? মেডিকেল কলেজ থেকে 6 মাস পর পর বাড়ি আসতেন, একটু দেখা পাওয়ার জন্য চাতকের মতো অপেক্ষায় থাকতাম। কোনোদিন জানেন অপেক্ষার যন্ত্রণা কেমন? বছরের পর বছর পেরিয়ে গেছে, আমার অপেক্ষা বয়সের সঙ্গে তীব্রতর হয়েছে। আপনি সেসব কিছুই জানেন না, অনুভব করতে পারেন না। ও আচ্ছা, আমি তো ভ্যাবা করে কেঁদে আবেগী কথা বলে প্রেম ভিক্ষা করিনি, নিজেকে অসহায়ভাবে উপস্থাপন করিনি, তাই আমার কোনো অনুভূতি আপনাকে স্পর্শ করেনি। আমারই ভুল, আপনাকে ভালোবাসা ভুল, আপনার পেছনে পড়ে থাকা ভুল, সাবিনাকে ধাক্কা দেওয়া ভুল, আমি গোটা মানুষটাই ভুল, ভুল ভুল ভুল। শুভা নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছে। সমস্ত শরীর অ্যাপিলেপসি রোগীর মতোই থরথর করে কাঁপছে, মুখ খাপড়ের মতো ওঠানামা করছে। দিলশান ওর নার্ভের ঊর্ধ্বগতি খেয়াল করলো। মেয়েটার মুখ লাল হয়ে গেছে, এই লালে লজ্জার লেশ মাত্র নেই, আছে প্রলয়ের ডাক। এই শুভাকে আগে কোনো দিন দেখেনি দিলশান। ওদের বসার স্থানটি ছিল ইউক্যালিপটাস গাছের সারির মাঝে। প্রাতঃভ্রমণে বের হওয়া গুটি কয়েক লোক সামনে দিয়ে চলে গেল। বসে থাকা দুই মানবীকে নিয়ে তারা সামান্যতম আগ্রহী নয়। দিলশান নির্জনতাকে কাজে লাগালো। শুভার কাঁপতে থাকা দেহটিকে স্থিরতা দিতেই ওর মাথা চেপে ধরল কাঁধে, আলতো করে চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, শান্ত হও ছানা। তুমি ভুল নও। তোমার অনুভূতি ভুল নয়। তোমার অপেক্ষার আকাঙ্ক্ষিত ব্যক্তি হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। তবে তুমি সত্যি একটা মিনি মনস্টার। দানবীয় কাজবাজ করে মানুষকে ভয় পাইয়ে দাও। সাবিনার প্রতি আমার কোনো অনুভূতি নেই। আমি ওকে আশকারা দেই নাই। বিয়ে করতাম না। তুমি ভুল বুঝছো, ডেসপারেট হয়ে গেছো। এমন করলে তো আমাকে আতঙ্ক দিন কাটাতে হবে। সাইকো পার্টনার সমালোচনা কি চারটিখানি কথা? শুভা ধীরে ধীরে শান্ত হয়ে এসেছে। দিলশানের কাঁধে মাথা রেখে তার মনের অভিমান ঠাসা অলিগলিরা আজ বুঝি নির্ভর হয়ে যাচ্ছে। প্রতিটি শিরা উপশিরায় আনন্দের মাতম। দিলশান এক্ষুনি তাকে পার্টনার হিসেবে স্বীকৃতি দিল। আচ্ছা, এত সুন্দর ভুরকি আগে কোনো দিন শুভা দেখেছে? দীর্ঘ দহনের দিন পেরিয়ে পাওয়া বর্ষা আজ মনের আঙ্গিনায় ঝুম বৃষ্টি নামিয়েছিল। ভালো লাগার শিহরণ দুটি দেহই বিবশ। ঠিক সেই মুহূর্তে মনের সকল খোলা জানালায় খিল দিয়ে শুভা পল্টি মারল। উঠে দাঁড়িয়ে আড়মোড়া ভেঙে বলল, আমার মন ভালো হয়ে গেছে, তাই আগের সিদ্ধান্ত বদল করলাম। আপনি দ্রুত বিয়ে করুন শান। আমি আপনার বিয়েতে স্টেজ কাঁপিয়ে নাচবো, কবজি ডুবিয়ে খাবো। শুধু শুধু আপনাকে কষ্ট দিয়ে কী লাভ? তার চেয়ে বিয়ে শাদি করে চোখের সামনে কয়টা ছানাপোনা তুলুন, আমি সেগুলোকে মোস্টার হওয়ার ট্রেনিং দেব। ওরাই যথেষ্ট আপনার জীবনের 14টা বাজাতে। আমি এক্ষুনি ইংলিশ আন্টিকে কিছু ভালো পাত্রের সন্ধান দিতে যাচ্ছি। টাটা। শুভা সাইকেলে চেপে চলে গেল। একবারও ফিরেও তাকালো না। দিলশান হতভম্ব মুখেই বসে রইল। বিড়বিড় করে বলল, শোভা পাগল না, বরং ওর কর্মকাণ্ডে আমি একদিন পাগল হয়ে যাব। সূর্য আসে নীরবে। নীরবে সে নিজের তেজ রূপ আলোর বিকিরণ ঘটায়। অস্তও যায় নীরব গধূলির কবিতা শুনিয়ে। অথচ তার উপস্থিতি কিংবা অনুপস্থিতি গোটা পৃথিবীর জীব বৈচিত্র্যের উপর প্রভাব বিস্তার করে। নিঃশান্তের কাছে ভালোবাসা অনেকটা সূর্যের মতোই। তারুণ্যের সুকুমাল হৃদয়ে ভালোবাসার বিকিরণ ঘটেছিল ভোরের নিষ্পাপ আলোর মতোই সরল এক অনুভূতি নিয়ে। সদ্য প্রস্ফুটিত ফুলের মতোই এক কিশোরী তার মনের আঙ্গিনায় সুবাস বিলিয়ে যেত অকাতরে।
ভালোবাসাটা এখনও নিঃশান্তির কাছে এক দুরূহ ব্যাপার। শুধু বুঝতো কিশোরীকে দেখলে, কাছে থাকলে বুকের ভেতর কিছু একটা হয়। সেই কিছু একটার স্পষ্ট ব্যাখ্যা তার কাছে অজ্ঞাত। বাচ্চা যেমন একটি একটি অক্ষর, বর্ণ, জ্যোতিচিহ্ন চিনে চিনে শব্দ উচ্চারণ করা শেখে, সেও তেমনি একটু একটু করে ভালোবাসাকে চিনতে শুরু করেছিল। এরপর একদিন টের পেল কিশোরী অনুভূতি চিনতে শিখেছে। অন্য এক পুরুষের প্রতি তার চোখে আকর্ষণ ফুটে উঠেছে। তবে সেই আকর্ষণে শুধুই ছিল আগ্রহবোধ, অজানাকে জানার অদম্য স্পৃহা। কৈশোরে বিচরণরত ছেলে মেয়েদের মাঝে এ এক অতি পরিচিত আচরণ। ভালোবাসা কি জিনিস সেটা উপলব্ধি করার আগেই তারা অন্যের দেখা দেখি গা ভাসিয়ে মুখে ভালোবাসি বলে অবচেতন এক সম্পর্কে জড়িয়ে যায়। মেহজাবিন তেমন কিছুর দিকেই ধাবিত হচ্ছিল। নিশান্ত আজ তার বুদ্ধিমত্তা, বিচক্ষণতা দিয়ে সেই বিষয়টাকে যতটা সহজভাবে বুঝতে পারে, তখন সেটা পারেনি। অন্য এক ছেলের সঙ্গে রেস্টুরেন্টের নির্জনতম স্থানে তাকে আবিষ্কার করে ওর ব্রহ্মরন্ধ্র পর্যন্ত জ্বলে উঠেছিল। অন্ধকারাচ্ছন্ন স্থানে নারী পুরুষ কেন একত্রে মিলিত হয় সেটা না বোঝার মতো বোকা সে নয়। মেহজাবিনও কি জানতো না, যাকে এতকাল নিষ্পাপ, অবুঝ, অজ্ঞ ভেবে এসেছে, তার এখনও অধপতন নিঃশান্ত মানতেই পারেনি। চরটা মারার আগে পর্যন্ত তার উপলব্ধি হয়নি এটা অনুচিত কিংবা এর ফলাফল কেমন হবে। শুধু মনে হয়েছিল মূর্খামি করে অজায়গায় এসে ডেট করার সাহস করা এটা মেহজাবিনের প্রাপ্য। এরপর বহুদিন পেরিয়ে গেছে। একটা চরের ক্রোধে মেহজাবিন তার থেকে বহু দূরে সরে গেছে। সূর্যের তেজ প্রখর হয়ে নিঃশান্তের মনের অলিন্দের সকল সবুজায়ন পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছিল। দগ্ধ হৃদয়ের কোমলত্ব মুছে সে হয়ে উঠেছিল রুক্ষ, কঠিন, পাহাড়সম সদৃশ মানব। কিন্তু জগতের আরেক রহস্যময় ব্যাপার হলো, পাহাড়ের বুক চিরেই ঝর্ণা ধারা প্রবাহিত হয়। দীর্ঘদিন বৃষ্টির জল পাহাড়ের বুকে জমে জমে একদা বুক ভেদ করে ঝর্ণা রূপে বেরিয়ে আসে। তেমনি নিঃসন্দেহে রুক্ষ মনের গোপন কুঠিরে বন্দি সে প্রথম প্রণয়ের অনুভূতি মেহজাবিনের সান্নিধ্যে আবারও তাজা হতে হতে একসময় ঝর্ণারূপে স্ফুরিত হয়ে রুদ্রদগ্ধ মনকে ভাসিয়ে দিয়েছে। উজ্জীবিত হয়েছে নতুন অরণ্যে সেই একমাত্র নারী যে ওর মাঝে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম। পূর্বাপর কেউ পারেনি, পারবেও না। আর ঠিক তখনই নিঃশান্ত মনস্থির করেছে মেহজাবিনকে তার চাই। সকাল 7টা বাজে। সাধারণত এত বেলা করে নিঃশান্ত বিছানায় থাকে না। 5টা বাজলেই তার কর্মব্যস্ত দিনের সূচনা ঘটে। অসুস্থতার সব কিছুই এলোমেলো, তবু অভ্যাসের দৌড়ে ঘুমটা তখনই ছুটে গেছে। অন্যদিন ঘুম ভাঙার মাঝেই বিশেষ কোনো সৌন্দর্য খুঁজে পায়নি সে, বরং নিয়মতান্ত্রিক কাজে মাঝে মাঝে বিরক্ত হয়েছে। আজ যেন সব কিছুই ব্যতিক্রম। একটি ঘুমন্ত নারী তার ঘরের শোভা বদলে দিয়েছে। নিঃশান্ত নিজের সঙ্গে বহু কসরত করে পাশ ফিরতে সক্ষম হয়েছে। এই অচল অবস্থা তাকে শুধু শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও পীড়ন করেছে। পীড়নের উপশমও তার হাতের নাগালে। এই যে ঠোঁট ফুলিয়ে একজন ঘুমাচ্ছে, ওষ্ঠাধরের মাঝে কিঞ্চিত ফাঁক হয়ে আছে, মাথাটা একপাশে কাত হয়ে থাকায় নিঃশান্ত তাকে পরিপূর্ণভাবে দেখতে পাচ্ছে। মাথার কাছের জানালায় পর্দা টানা আছে। পর্দার বাইরে রোদেরা ঠক ঠক করছে ভেতরে প্রবেশ করার জন্য। দুটো পর্দার মাঝে সামান্য একটু ফাঁক আছে। সে অংশ দিয়ে সরু ও লম্বাভাবে এক ফাঁকি রোদ তস্করের মতোই ঘরে ঢুকে পড়ছে। তীর্যক আলোর রেখাটা মেহজাবিনের কাত হয়ে থাকা গাল বেয়ে নেমে বুক বরাবর চিরে গেছে। নিঃশান্ত ওর উন্মুক্ত ফর্সা গাল, গলা, বুকে চোখ বুলিয়েছে সংখ্যাতীতবার। আর প্রতিবারই তার রোদ আবার স্বাদ জেগেছে। চর্মস্পর্শে ছুঁয়ে দিলে তো তিনি ছ্যাত করে উঠবেন। মেহজাবিনের ঘুম বেশ গাঢ় হয়, তাকে ছুলেও সহজে টের পাবে না। তবে এই কাজটা নিঃশান্তের অনুচিত মনে হয়। সে জ্বালাতে পারে, খুঁজাতে পারে, ছুতেও পারে, তবে সবটা সজ্ঞানী। মেহজাবিন রাগ করুক বা লজ্জা পাক, তবু সে জানবে নিজের সঙ্গে কে ঘটছে। অজ্ঞানতার সুযোগে নিজের প্রেম জাহির করাটা বিশেষ উপভোগ্য নয়, যেহেতু সে জানে বিপরীত ব্যক্তির অসম্মতি আছে। সম্মতি থাকলে অবশ্য উচিত অনুচিতের ধার ধারার মতো ভাবনায় মনে আসতো না। নিঃশান্ত শব্দ করে নিঃশ্বাস ফেলল। তার বউটা রাত জাগতে পছন্দ করে, বেলা ভরে ঘুমায়, তাই এখনও ডাকেনি সে।
এমনিতেই জোর করে বিয়ে একসঙ্গে থাকা নিয়ে মেহজাবিন তাকে নিয়ে মেরূপ মনোভাব পোষণ করছে, আর কিছু চাপিয়ে দিতে চায় না ও, বরং মেহজাবিন ওর চোখের সামনেই স্বাধীনভাবে চলুক, তাতেই স্বস্তি। জাবিনের ঘুম ভাঙল সকাল 8টায়। চোখ মেলেই নিঃসন্তের ড্যাব দৃষ্টি দেখে সে ধর ফুরিয়ে উঠল। আলো থালো পোশাক টেনে টুনে ঠিক করে দেয়াল ঘড়িতে চোখ পড়তেই বুঝলো বেশ বেলা হয়ে গেছে। এই বাড়ির লোক এত বেলা অবধি বিছানায় থাকে না। সংকোচে বোধ হয়ে উচ্চারণ করলো, ইস, এত বেলা হয়ে গেল, আপনি আমাকে ডাকবেন না? নিঃশান্ত সুঅবস্থায় এক হাতে আড়মোড়া ভেঙে বলল, পরে যদি বলে বসো, ঘুমের টাইমিংও চাপিয়ে দিচ্ছি। এমনিতেই আমার দোষের শেষ নেই। মেহজাবিন বিরক্তি নিয়ে তাকালো। সে এখন এই বাড়ির বউ, যতই অমান্য করার কথা বলুক না কেন এটাই সত্যি। নিঃশান্তের সামনে জেদ দেখাতে পারলেও গুরুজনের সামনে সে টু শব্দটিও করতে পারে না। ওদের সামনে তো বউ হয়েই উপস্থিত হতে হবে। ও বিমর্ষ গলায় বলল, ধুর, এত দেরি করে উঠলাম, সবাই কি ভাববে? দুষ্টুমি করার সুযোগ পেলে নিঃশান্ত মহাশয় কখনো সে সুযোগ হেলায় হারায় না। খোঁচা দেওয়া তার অতি প্রিয় এক স্বভাব। বেশ আমোদিত কণ্ঠে এই প্রত্যুত্তর করলো, এত ভাবনার কিছু নেই। সবাই জানে তুমি স্বামীর সঙ্গে ঘুমাচ্ছ। নতুন বিয়ের পর দেরি করে ঘুম ভাঙলে কেউ কিছুই মনে করে না। রক্ত জমল জাবিনের মুখে। মনে মনে চিৎকার করে উঠল। এই লোক এতটা অসভ্য কেন? দাঁত কিরমির করে বলল, আপনাকে আমি একদিক দিয়ে ভালো ভাবতাম। কোন দিক দিয়ে খারাপ বললাম? মেহজাবিন জবাব দিল না। পূর্ব অভিজ্ঞতা বলে এখন সে ভেঙে বলতে গেলেই এই লোক আরো ব্যাফাস মন্তব্য করবে। সে গম্ভীর মুখ করে বলল, কখন জেগেছেন? অ্যাজ ইউজুয়াল ভোর 5টায়। এতক্ষণ শুয়ে কি করছিলেন? মেহজাবিন সন্দিহী চোখে তাকালো। নিঃশান্ত হাই তুলে বলল, তোমার স্বামী এখন আতপঙ্গু, কিছুই করার ক্ষমতা নেই, কাজেই ভয়ের কোনো কারণ নেই। আতপুঙ্গুর শব্দটা শুনতে ভালো লাগলো না মেহজাবিনের। গত রাতের কথা বিস্ফোরণ হয়নি ওর। নিঃশান্ত যে নিজের এই অবস্থা মানতে পারছে না সেটা বেশ বুঝতে পারছে। ও তর্কে ইস্তফা দিয়ে বলল, আমাকে ডাকলেই পারতেন, শুধু শুধু এতক্ষণ শুয়ে রইলেন। দেখি উঠুন। মেহজাবিন গত রাতের মতোই এক হাত পিঠের নিচে, অন্য হাত গলার নিচে দিয়ে টেনে তোলার চেষ্টা করলো। গত রাতে নিঃশান্ত অসহায় বোধের শিকার হয়ে এই বিষয়টাকে অপছন্দ করছিল। এতটাই দুর্দিন এলো যে তাকে অন্যের উপর ভর করে চলতে হবে। তবে ফুরফুরে সকাল তার মনের উপর থেকে পাষাণ ভার হালকা করে দিয়েছে। দুর্ভাগ্যকে দিয়ে আক্ষেপ করার চেয়ে সেটাকে হাতিয়ার করেছে নারীটিকে আরেকটু কাছে পাবার জন্য। মেহজাবিন ওকে ধরে ধরে বাথরুম অবধি নিয়ে গেল। দরজায় ছেড়ে দিয়ে বলল, প্রয়োজন পড়লে ডাকবেন, আমি এখানেই আছি। ওর স্বাভাবিক আচরণ স্বস্তি দিল নিশান্তকে। বাথরুমে ঢুকে যেতেই মেহজাবিন দৌড়ে সুভার রুমে গিয়ে নিজের লাগেজ টেনে আনলো। বাড়িতে কথা বলতে ইচ্ছে করছে। মায়ের কাছে ফোন দিল সে। সুভা ফোন রিসিভ করে অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন, কেমন আছো আম্মু? ও বাড়িতে কোনো অসুবিধে হচ্ছে না তো? মেহজাবিনের মন খারাপ লাগাটা ডানা ঝাপটে ফিরে এসে বুকের মাঝে ঠাঁই নিল। আদ্র সুরে বলল, তোমাদের খুব মনে পড়ছে আম্মু। আমরাও তোমাকে মিস করছি। আমি শীঘ্রই ফিরে যাব, এখানে থাকবো না। সুমার কণ্ঠস্বর বদলে গেল হঠাৎ। এখন ফিরবে না তুমি? তোমার ভাইয়া আসুক, ততদিনও বাড়িতে মানিয়ে চলতে চেষ্টা করো। কেউ যেন আমার মেয়ের আচরণ নিয়ে কটাক্ষ করতে না পারে। ভাইয়ার 15 দিনের সফর, ততদিন থাকতে হবে, কিন্তু এমন তো কথা ছিল না। পরিস্থিতির প্রয়োজনে আমাদের অনেক কিছু মেনে নিতে হয় মিহা। তোমার বাবাকে নিয়ে আমি ব্যস্ত থাকি সারাদিন, পাশাপাশি বিজনেস দেখতে হচ্ছে। এর মাঝে তোমার প্রতি নজর দেওয়ার সময় পাবো না। আপাতত তুমি দীপশিখাতেই থাকো। মেহজাবিনের বলতে ইচ্ছে হলো, সময় আপনি কবেই বা দিতে পেরেছেন? মায়ের মৃত্যুর পর হলিডে ব্যতীত বাবা ওর কাছে ব্রেকফাস্ট ও ডিনার টেবিলে সাক্ষাৎ হওয়া মানুষ ছিল। বাবার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কখনোই গদগদ সম্পর্ক গড়ে ওঠেনি। মেহজাবিন মুখ চোরা কিছু বলতে পারত না। সুমা যেহেতু ছোটবেলা থেকে ওকে লালন পালন করেনি, তিনিও ওদের বুঝতে পারতেন না। ভাইয়া, তানি খালা ও জুরি খালা ছিল মেহজাবিনের সর্বক্ষণের সঙ্গী।
এখন বড় হয়ে যখন সে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে তখনই নজর দেওয়ার প্রসঙ্গ আসছে। কার অশনি নজর পড়েছে ওদের পরিবারে? জাবিন হুট করে জিজ্ঞেস করলো। গত রাতে আমাদের বাড়িতে কিছু হয়েছিল? কিছুই হয়নি, তুমি ভেবো না আমাদের নিয়ে। কোনো সমস্যা হলে ফোন করো, ভালো মতো থেকো, রাখছি। ফোন কাটতেই বাথরুমের ছিটকে নিয়ে খোলার আওয়াজ হলো। নিঃশান্তকে ধরতে হয়নি, সে একাই বিছানায় এসে বসেছে। মেজাবিন ফ্রেশ হয়ে নিচে নামলো নিঃশান্তের খাবার নিতে। সকলে তখন ব্রেকফাস্ট টেবিলে বসে আছে। বিবাহিত ছেলের রুমে হুটহাট ঢুকে যাওয়া যায় না বলে আফিয়া ছেলের খোঁজ নিতে যেতে পারেননি। মেজাবিন নামতেই তিনি উদ্বিগ্ন কণ্ঠে বললেন, নিশান্তের শরীর এখন কেমন? ভালো না আন্টি, গতকাল রাতে পিঠের ব্যথায় নড়াচড়া করার শক্তিটুকুও পাইনি। শোয়া থেকে একা একা উঠতে পারে না, ওনাকে আবার হসপিটালে পাঠানো উচিত। আফিয়ার স্বামীকে শুনিয়ে গজগজ করতে লাগলেন। ছেলে বলল আর তুমিও মেনে নিলে। অপারেশনের 2 দিন পেরোয়নি বাড়িতে চলে এসেছে। কেমন বাবা তুমি? একটা ধমক দিলে কি ও শুনতো না? বড় পদে উঠেছে বলে এখন ওর কথাই চলতে হবে আমাদের? আশরাফ সাহেবের কপালে ভাঁজ, একটু ভেবে বললেন, বাড়িতে বসে থাকলে কি সুস্থ হবে? তুমি ওকে নিয়ে যাও, অথবা বাড়িতে হাসপাতাল এনে বসাও। তবুও আমার সুস্থ সবল ছেলেকে আমার বুকে ফিরিয়ে দাও। আফিয়া ছেলের জন্য খাবার বাড়লেন। মেহজাবিন আগে ভাগেই বলে উঠল, ও আমাকে মিস করছে আন্টি, আপনি রুমে যান, খাইয়ে দিলে বোধহয় ভীষণ খুশি হবে। চাঁদনি বেগম ফুরন কাটলেন। এই মেয়ে, আন্টি আন্টি করছিস কেন? শাশুড়িকে মা ডাকতে পারলে আম্মা ডাক। সম্পর্কে সম্বোধন না করলে মহাব্বত হবে কি করে? সুযোগ পেয়ে শিরিন বেগম কথা কাটলেন। আম্মাজান, এত মধুর করে ডাকি, তবুও তো আমার প্রতি কোনো মহব্বত নেই, তাহলে প্রমাণিত এইসব ভুয়া কথা। মেহজাবিন দুজনের ঝগড়া দেখে হেসে ফেলল। আফিয়া খাবার নিয়ে উপরে যাওয়ার সময় বললেন, তোমার যেটা ইচ্ছা সেটা ডাকবে, কারো কথায় প্রভাবিত হওয়ার প্রয়োজন নেই। মেহজাবিন মনে মনে নিজেকে বলল, হব না, আমি আর কারোর কথায় প্রভাবিত হব না। মেহজাবিন খেতে বসলো সকলের শেষে। বাড়ির ছোট রাজপুত্র তখন সবেই ঘুম ভেঙে উঠেছে। ঝুলঝুলো চোখে ধপ করে এসে মেহজাবিনের পাশের চেয়ারে বসলো সে। গম্ভীর সুরে বলল, শোন, ভাইয়ের বউ যৌতুক তো আনিসনি কানা করি, দেবরের সেবা যত্ন করে সেসব উসলো করে দিবি, আমাকে খাবার সার্ভ কর। জাবিন ব্রেডে কামড় বসিয়ে অত্যন্ত তাচ্ছিল্যের সঙ্গে বলল, গুরুজন হই তোর, আদরের সঙ্গে কথা বলবি, আদেশ করছিস কোন সাহসে? অনন্ত উঠে দাঁড়িয়ে কপালে হাত উঁচিয়ে লম্বা করে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাবিজান। আদবের সঙ্গে জানাচ্ছি, আপনি কি আপনার একমাত্র দেবরজিকে খানা পরিবেশন করতে পারবেন? এত ফাজিল কেন তুই? এগুলো খানদানিগণ, তোদের খানদানিগণ যেসব চুপচাপ সরল ভীতু। আমাদের খানদানে সকলে বুদ্ধিমান, সাহসী, ধূর্ত ও ফর্তিবাজ। তোর ঘরেরটা কে ডাকাবুকো মেজাজের মনে হলেও সে হচ্ছে ফজুলের শিরোমণি। তা কি আর আমি জানি না? বিড়বিড় করলো মেহজাবিন। খাওয়া শেষে ঘরে গিয়ে দেখলো নিঃশান্ত ফোনে ডুবে আছে। মেহজাবিন বারান্দায় গেল, আর তখনই খেয়াল হলো সম্পূর্ণ খালি বারান্দায় একটা মাত্র ফুলের টব রাখা। মেহজাবিনের পছন্দের ফ্রিয়ানা হার্কনেস গাছটা। গাছে ফুল নেই, দুটো অপক্ষ কলি ধরেছে সবে। মেহজাবিন ফিরে এসে নিঃশান্তের সদ্য শেভ করা সরু চোয়ালে দৃষ্টি রেখে বলল, অস্ত্রধারী যোদ্ধার হঠাৎ পুষ্পপ্রীতি জাগলো যে? নিঃশান্ত প্রশ্নোক্ত চোখে চাইলে বারান্দার দিকে ইশারা করলো জাবিন। সে মুচকি হেসে বলল, কারণ যোদ্ধা উপলব্ধি করতে সক্ষম হয়েছে ব্যক্তিকে ঘায়েল করতে পুষ্পের মতো কোমল অথচ ভয়ঙ্কর অস্ত্র পৃথিবীতে দুটি নেই। যাকে দমানো গেল না বুলেটের আঘাতে, সে কিনা ঘায়েল হলো ফুলের ছোঁয়াতে। মেহজাবিনের তাচ্ছিল্য নিঃশান্ত চোখ টিপে জবাব দিল, রহস্যময় এই জগতে কে কখন কোন জিনিসে ঘায়েল হয় তা কি আমরা বলতে পারি? যোদ্ধা হয়েও আমি ফুলের কাছে পরাস্ত হলাম, তুমি না হয় ফুল হয়ে
যোদ্ধার কাছে ধরা দিও। সাবিনা এসেছে হোয়াইট হাউসে। সে এখন অবস্থান করছে হোয়াইট হাউসের নিচতলায় লিভিং রুমে। চোখে মুখে অপ্রতিভ ভাব, শীতাতপ নিয়ন্ত্রিত আবহেও ঘাম হচ্ছে বেশ। স্যারের বাড়ির সামনে দিয়ে সে অসংখ্যবার আসা যাওয়া করেছে, তবে ভেতরে ঢোকা হয়নি। আজ সে সুযোগটা এমন অপ্রত্যাশিতভাবে আসবে কে জানতো। ভীষণ লজ্জা লাগছে। আজ সে বিশেষ মেকআপ করেনি, সুযোগও পায়নি। সাবিনার বাড়ি টাঙ্গাইল, চাকরির সুবাদে ঢাকায় বসবাস। বর্তমানে আজিমপুরের একটা ফ্ল্যাটে সাবলেট থাকে। পায়ে চোট পেয়েছে জানিয়ে একদিনের ছুটি নিয়েছিল ক্লিনিক থেকে। বিছানায় শুয়ে নেটফ্লিক্সে মুভি দেখছিল, সেখানে বিকেলে গিয়ে হামলা করেছে শোভা। গুন্ডাগুছের মেয়েটা তার কোনো কথাই শুনল না, একদম পাকড়াও করে নিয়ে এসেছে। মেয়েটাকে সাবিনা একটু পছন্দ করে না। মেয়ে মানুষ নরম সরম হবে তা না, এমন উড়নচণ্ডী মারকুটে টম্বই ধরনের হবে কেন? হলে হোক, তাতে সাবিনার অপছন্দের বিশেষ হেতু নেই। কিন্তু গোপন সত্যি হলো মেয়েটা সুন্দরী। যতই টম্বই ধরনের দেখতে বা চলাফেরা হোক না কেন, নারী দেহের কাঠামো তো অগ্রাহ্য করা যায় না। ভস্মিত স্তূপের মাঝে অগ্নিতাপ লুকিয়ে থাকলেও বাইরে থেকে আঁচ পাওয়া যায়, পা পড়লে পুড়ে যায়। তেমনি শুভার বাইরের বেশভূষা যেমনই হোক না কেন, নারী দেহের সুগঠিত ছাঁচ ও সদ্য কৈশোর পেরোনো তারুণ্যের উত্তাপ ঠিকই টের পাওয়া যাচ্ছে। এই মেয়েটা নিয়মিত হোয়াইট হাউসে যাতায়াত করে নাকি? ডিডি স্যারের চোখে পড়েনি তো? অবশ্য স্যারের উপর আস্থা আছে, ওনার মতো চরিত্রবান পুরুষ কমই আছে। স্থলিত চরিত হলে সাবিনা ঠিকই টের পেত। সারাদিন কাছাকাছি তো থাকে, কে জানে সুযোগটাও নিত কিনা। দিলশান দস্তগীর ওরফে ডিডি স্যার তার স্বপ্নের রাজকুমার। রোজ এত যত্ন করে নিজেকে সাজায়, তবুও একদিন বলে না সাবিনা আপনাকে সুন্দর লাগছে। বরং বিভিন্ন উৎসবের দিনও যখন ডিউটি পড়ে যায়, তখন সুযোগ বুঝে সাবিনা জিজ্ঞেস করে, আমায় কেমন লাগছে স্যার? স্যার ওর সমস্ত আশায় গ্রীষ্মের দুপুরের তপ্ত বালি ঠেলে জবাব দেন, আপনাকে সুস্থ লাগছে। আর যদি কখনো সাজগোজের ঘাটতিতে গালের ব্রণ কিংবা চোখের নিচের কালিটা উকি দিয়ে ফেলে, তখন বলেন, আপনি বোধহয় স্ট্রেস আছেন। সারাক্ষণ ফোনে লেগে না থেকে বিশ্রাম করুন, পুষ্টিকর খাবার খান। একটি সুস্থ দেহ সুস্থ মনের অবশ। এমন মাত্রার উপর 1 চামচ বেশি ব্যারসিক তার স্যার। রোগী দেখে ওনার চোখ এখন আর সব জায়গাতেই সুস্থ আর অসুস্থ মানুষই দেখেন, সুন্দর অসুন্দরের ফারাক বুঝেন না। তাই সাবিনাও সাহসী পদক্ষেপে এগোতে পারে না, নতুবা কবে এই বন্ধ কেবিনে কেলেঙ্কারিটা ঘটে যেত ভেবে মনে মনে শিহরিত হয় সে। সুলেখার সামনে সাবিনা ভারাক্রান্ত মুখে বসে আছে। সুলেখা হাজারটা আহা উহু ধরনের বাক্য দিয়ে যেন ওর পায়ের ব্যথায় প্রলেপ দিচ্ছেন। মাত্রই গতকাল পুত্রের স্বয়ম্বরের জন্য মেয়েটাকে নির্বাচন করলেন, আর অমনি বিপদ ঘটে গেল। কোথাকার কে নাকি চোখ মুখ ঢেকে বাইকে করে উড়ে এসে ধাক্কা দিয়ে গেছে, আবার হুমকি দিয়েছে দিলশনের কাছাকাছি গেলে বিপদ হবে। ছেলের এমন শত্রু কোত্থেকে এলো সুলেখা ভেবে পাচ্ছেন না। শোভা থুতনিতে তর্জনী বুলিয়ে বলল, ইংলিশ আন্টি, আই থিঙ্ক এসব গুপ্ত ইশারা। গুপ্ত ইশারা মানে? শান ভাইয়া এমনিতেই অনেক হ্যান্ডসাম, আর হ্যান্ডসাম ছেলেদের প্রতি পরীদের দুর্বলতা থাকে। হতে পারে শান ভাইয়া কেউ পরীতে পেয়েছে, সে পরী হয়তো সাবিনা আপুকে ভাইয়ার কাছে সহ্য করতে না পেরে কাণ্ডটা করেছে। এই দোষ কাটাতে হবে। সুলেখা আটকে উঠলেন, বললেন, আসলে ছেলেটা একদম আমার রূপ পেয়েছে বুঝলে। ছোটবেলায় ওর কতজন নজর লাগতো, আম্মা তখন বেঁচে ছিলেন। দেশের দূর দূরান্তের সব কবিরাজ পীরের থেকে ওষুধ এনে নাতিকে খাওয়াতেন। এই বয়সে এসেও ছেলের নজর দোষ কাটলো না। সবই আপনার রূপের মহিমা আন্টি। আপনি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিলে মিস ওয়ার্ল্ড হয়ে যেতেন। সুলেখার মন কর্দমাক্ত বহুমুখী পথের মতো, পিছলে গেলে চিন্তার গতিপথ বদলে যায়। এখনও তাই হলো। তিনি ছেলের চিন্তা ভুলে অতীত স্মরণ করে বললেন, ইচ্ছে ছিল বুঝলে, কিন্তু সুন্দরী মেয়েদের সুরক্ষিত রাখার জন্য যে কী জ্বালা। আমার বাবা মা সেই জ্বালা পোহালেন না, দিয়ে দিলেন মিষ্টিওয়ালার কাছে বিয়ে। মিষ্টিওয়ালার মিষ্টতে ডুবে আপনি আরও বেশি মিষ্টি হয়ে গেছেন। মিষ্টিতে টইটুম্বুর একটা ছেলের মা হয়েছেন, এটাও কিন্তু কম না। কী যে বলো তুমি। সুলেখা লজ্জায় রাঙা হয়ে গেলেন। এই বয়সেও লজ্জার আভা কি দারুণভাবে ওনার মুখে ফুটে ওঠে। সুভাষ সেটারও প্রশংসা করল।
সাবিনার এই গদগদ আলাপ পছন্দ হলো না। সে গতকালের মেয়েটির মুখ দেখেনি। শুভার অঙ্গভঙ্গি দেখে সন্দেহ হচ্ছে, তবে শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারছে না এই মেয়ে এমন কাজ করবে কেন, তারও সুস্পষ্ট ব্যাখ্যা নেই। তাছাড়া মেয়েটার যে উদ্বুদ্ধ ভাবভঙ্গি, তাতে সামনাসামনি সন্দেহের কথা প্রকাশ করে দিলে বিপদে পড়ার সম্ভাবনা এড়ানো যায় না। সে বলল, ওটা পরি নয়, সাক্ষাৎ নারীই ছিল আন্টি। সুলেখাকে দ্বিধাগ্রস্ত দেখালো। শুভা ওনাকে চিন্তা মুক্তি দিতেই বলল, আন্টি, সাবিনা আপু প্রথমবার আপনার বাড়িতে এলো, ওনাকে আপনার স্পেশাল কাঁচকলার কাবাবটা বানিয়ে খাওয়ান। কিসের কাবাব? সাবিনা ফেলফেল চোখে চেয়ে প্রশ্ন করলো। কাঁচকলার কাবাব ইংলিশ আন্টির নিজস্ব রেসিপি, একবার খেলে জীবনেও স্বাদ ভুলবেন না। আন্টি শুধু রূপে না, রন্ধনশিল্পেও অতুলনীয়। সুলেখা সত্যিই মতিনকে ডেকে কাঁচকলা জোগাড় করে আনতে পাঠালেন। দিনের তরি ডুবুডুবু করছে। হেমন্তের হিমায়িত সন্ধ্যা শীতল বাতাসের কোমল স্রোত নিয়ে ধীরে ধীরে নিকটবর্তী হচ্ছে। পাখালিরা নিড়ে ফেরার আগে দিনান্তের শেষ বৈঠক সেরে নিচ্ছে উড়ে উড়ে। এই সময়টায় দিলশান বাড়িতে আসে বিশ্রাম নিতে। সকালে শুভার সঙ্গে সংকোচহীন আলাপের পর থেকে আজ ওর মন ভালো। বুকে জমে থাকা কথার ভার হালকা হয়ে গেছে। এখন আর রাগ ঢাক নেই। শুভা যে ইচ্ছে করেই ওকে বিয়ে করে নেওয়ার কথা বলে পেছন ঘোরাতে চাইছে, এটুকু দিলশান বুঝেছে। মেয়েটাই এ জন্মে ওর মনের দখল ছাড়বে না, তা এখন দিনের আলোর মতোই পরিষ্কার। বরং দিলশান যদি ওর রাগের কথাকে আমলে নেয় তাহলে বিপদ। পরের বার ওর ঠ্যাংটাই ভেঙে দেবে। কি সাংঘাতিক! দিলশান কিনা ওইটুকু মেয়েকে ভয় পায়। অবশ্য শুভার রাগের কারণও সঙ্গত। কম দিন তো আর পেছনে ঘুরল না। পাগলাটি না হলে এতটা ধৈর্য কার থাকে? ছানাটার রাগ ভাঙাতেই এক গুচ্ছ গোলাপ কিনে নিল দিলশান। যদি দেখা নাও হয় টফিকে দিয়ে পাঠিয়ে দেবে। বাড়ি এসে শুভার পাশাপাশি সাবিনাকে আবিষ্কার করে দিলশানের আক্কেল গরম হয়ে গেল। সাবিনা প্রিয় স্যারকে দেখে সবদনে এসে সালাম দিল। শুভা ক্রূর দৃষ্টিতে পুরুষটির আগা পাশতলা মেপে নিল। হাতে গোলাপ দেখে তার ভ্রজগল কেন্দ্রের অভিমুখে সংকুচিত হয়। প্রফুল্ল বদনে হেসে বলল, এই যে শান ভাইয়া এসে গেছেন, জানেন না কাল আপনার অ্যাক্সিডেন্টের কথা শুনে ভাইয়া কি যে টেনশনে পড়েছিলেন, তাই আজ সরাসরি দেখা করার ব্যবস্থা করে দিলাম। এই সুযোগে একটা আনঅফিসিয়াল আড্ডাও হয়ে যাবে। কথার খোঁচাটা দিলশান বেশ বুঝতে পারল। তার মেজাজ বেজায় গরম হয়ে গেল। রাগ ঝাড়তো, অভিমান করতো, সব ঠিক ছিল। কিন্তু সত্যি তার বিয়ের পেছনে পড়লো কেন এই দুর্বুদ্ধ ধরিবাজ মেয়ে? দিলশান নিরেট পদব্রজে ভেতরে ঢুকে গম্ভীর গলায় বলল, মিস সাবিনা, আপনার পায়ের অবস্থা এখন কেমন? আগের চেয়ে ভালো স্যার। আমি আগামীকাল থেকেই ডিউটিতে জয়েন করব। দুজনের কথার মাঝে সুর দিয়ে এগিয়ে উঠল শুভা। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে পরাণ আমার রয় না পরাণে। তার কাছে পায়ের চোট তো কিছুই না। সাবিনা লজ্জা পেয়ে গেল। দিলশান নিষ্ঠুর এক দৃষ্টি নিক্ষেপ করলো শুভার দিকে। তার দাঁত ততক্ষণে নিম্ন ঠোঁটে চেপে বসেছে। শুভার তাতে সামান্য কিছু এলো গেল বলে মনে হলো না, বরং সে দুজনকে অপ্রস্তুত করে দিয়ে মজা পাচ্ছে। দিলশান ব্যাপারটাকে বাড়তে দিল না। হিম চোখে চেয়ে বলল, মিস সাবিনা, আপনার শিফটটা আমি ডক্টর শাহাদাত রহমানের সঙ্গে চেঞ্জ করার ব্যবস্থা করেছি। আমি আগামীকাল থেকে ওনার শিফটে ডিউটি দেবেন। সাবিনা আটকে উঠল। দিলশানের রিমলেস চশমায় দৃশ্যমান সদা শান্ত চোখ দুটি শানিত বাণীর মতোই শুভার গায়ে বিধিয়ে জবাব দিল, এ বিষয়ে আমরা পরে কথা বলবো, যেহেতু এটা কর্মক্ষেত্র নয়, তাই কাজের কথা থাক। আপনি খেয়েছেন? সাবিনা আর্গনাত্মক সূচক মাথা দুলালো। সে তো দিলশানের সঙ্গে খাওয়ার জন্য অপেক্ষা করছিল। দিলশান অতিথির সঙ্গে কোনো রূপ অসন্তোষজনক ব্যবহার করলো না। সায় দিয়ে বলল, আচ্ছা বসুন, আমি ফ্রেশ হয়ে আসছি। সাবিনা ফুলগুলোর দিকে বারবার তাকাচ্ছিল। দিলশান তার আশায় পানি ঢেলে চুটকি বাজিয়ে টফিকে ডাকলো। টফি ছুটে আসতেই তার মুখে ফুলের গুচ্ছটা গুজে দিয়ে সে উপরে উঠতে গেলে রান্নাঘর থেকে সুলেখা ছুটে এলেন। দোয়া পরে ছেলের মাথায় বুকে ফু দিলেন। সচরাচর এমনটা তিনি করেন না বলেই দিলশান অবাক হয়ে কারণ জিজ্ঞেস করলো। সুলেখা বললেন, তোর উপর পরীর নজর পড়েছে। এসব কথা কে বলল? শোভা বলেছে, আমারও তাই মনে হচ্ছে।
সব সময় দোয়া কালাম ঠোঁটের আগায় রাখবি। এই জন্যই 2 দিন ধরে ছেলেটা আমার শুকিয়ে যাচ্ছে। দোষ কাটাতে হবে, নয়তো বিয়ে দিতে সমস্যা হবে। আমাকে পড়িতে পাইনি মা, পেতনি পেয়েছে। বাবাকে হিমালয় যাওয়া টিকিট কাটতে বলল, সন্ন্যাসী হয়ে যাব। দিলশান উপরে চলে গেল। তার বিক্ষিপ্ত মনের কারণ অন্য কারো অজানা হলেও একজন পুঙ্খানুপুঙ্খভাবে জানে। এই মাত্র লোকটা তাকে পেতনি বলে গেল। শুভার শরীরে গরম তেলের ছিটা লেগেছে তাতে। সে সাবিনাকে স্পেশাল কাঁচকলার কাবাব টেস্ট করতে দিয়ে টফিকে ধরার বাহানায় দোতলায় উঠে গেল। দিলশানের ঘরের সামনে যেতেই একজোড়া সবল হাত খপ করে ওকে টেনে নিল ভেতরে। শুভা মুচড়ামুচড়ি করে বলল, সমস্যা কি? সকাল থেকে এমন টানাটানি করছেন কেন? আর তুমি তো যে শান্তি নিয়ে টানাটানি লাগিয়ে দিয়েছো। দিলশান শুভাকে নিজের কাছে টেনে নিয়েছে। তার চোখে সকালের সেই হৃদয় উথাল পাতাল করা গভীর দৃষ্টিটা ফিরে এসেছে। শুভা হাত ছাড়ানোর বৃথা চেষ্টা ছেড়ে দিল। বদ বুদ্ধির জোরে সে জয়ী হলেও গায়ের জোরে নেহাত শিশু। অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, আমি করব কেন? সেটা তো পেতনি করেছে। পেতনিরা শান্তি দেয় না, কেড়ে নেয়। পেতনি শব্দে কারো গা জ্বলছে নাকি? আপনি জ্বলনের মতন বিলি করেন নাকি? আমার জন্য কারো ক্ষতি হলে সেটা তো আমাকেই পোষাতে হবে। শুভা ফ্যালফ্যাল করে চাইল। দিলশানের ঠোঁটে বক্র হাসি। আজ তাকে বাগে পেয়েছে। গুরুর স্বরে বলল, মা কি বলছিল শুনলে? কদিন ধরে শুকিয়ে যাচ্ছি। শাওনের গায়ে হলুদ থেকে ফেরার পর থেকে শুকিয়ে যাচ্ছি। কেন বলতে পারো? পারি না, আমার স্মৃতিশক্তি দুর্বল। 2 দিন আগের কথা মনে থাকে না। আমি মনে করিয়ে দিই। সেদিন ছিল অমাবস্যার রাত। আমি বন্ধ ঘরে আলো তালাশ করছিলাম। হুট করে একটা প্রদীপ শিখা জ্বলে উঠল। আমার অন্ধ মন সেদিন আলোয় উদাসিত হলো। কিন্তু সেই প্রদীপ শুধু আমাকে আলো দেয়নি, উত্তাপে পুড়িয়ে দিয়েছে। আমার ক্লিন সেভ করা গালে 2টো নরম হাত এসেছিল। আমি টের পাচ্ছিলাম তার চাহনি, তীব্র নিঃশ্বাসের প্রগাঢ়তা। এরপর শুভার ছোট্ট মুখটাকে আজলায় তুলে নিল দিলশান। ওর আচ্ছন্ন চোখে চেয়ে শুভার গলা শুকিয়ে আসছিল। মুখের ভেতরটা নির্জলা দুপুরের মতো টাটাচ্ছে। দিলশান ঠিক তখনই আবিষ্কার করলো, জগতের কোনো কিছু দিয়ে শুভাকে দমানো যাবে না, ভয় দেখানো যাবে না। তাকে দমানো যাবে শুধু একটা জিনিসেই, অনুভূতির গভীরতম বাণে। এদিকে দিলশান যে শুভাকে ঘরে টেনে নিয়েছে সেই দৃশ্য মতিন মিয়া দেখে ফেলেছেন। তার আগে সন্দেহ ছিল এই দুজনের মাঝে কিছু একটা চলছে। তিনি দ্রুত পায়ে ছুটলেন ভাবি সাহেবের কাছে। আজ হাতে নাতে ধরিয়ে দেবেন দুটোকে। কৈশোরের কোমল লগ্নে হৃদয়ের বালুতীরে জেগে ওঠা প্রেম নামক চূড়া অনুভূতিটা উপলব্ধি করতে শেখার পর শুভা একজনকেই মনে প্রাণে চেয়েছে। একজনের জন্যই তার হৃদয়ে উচ্চাটন সৃষ্টি হয়। তবে সে কোনো কালেই লাজুক প্রাণী ছিল না। লজ্জার ধরন কেমন, কি তার বৈশিষ্ট্য, সেসব সম্পর্কে কৈশোরের চৌকাঠ পেরোনো বেপরোয়া তরুণীটি অজ্ঞাতই ছিল এ যাবৎকাল। শুভা মাত্রার অধিক বিরক্ত করতে জানে, বিরক্তির ভাজে ভাজে প্রেমও গুজে দিতে জানে। তবে কোনো পুরুষের প্রেম পাওয়ার অভিজ্ঞতা তার ছিল না। ফলে দিলশানের নতুন আচরণ তার হৃদয়কে সংকুচিত করে ফেলছে। যা কখনো ঘটেনি, যে উপলব্ধি জাগেনি, সেই উপলব্ধির দুর্নিবার বিস্তার ঘটছে দেহের প্রতিটি অনুপরমাণুতে। রক্তে ছড়াচ্ছে উন্মাদনা। লজ্জার অরুণ প্রভা উকি দিয়েছে ওর প্যালব গালের প্রতিটি লুমকূপে। দিলশানের মাদকগ্রস্ত চাহনি, গালে লেপ্টে থাকা হাত দুটোর তপ্ত স্পর্শ ও উদ্দীপিত কণ্ঠের আকুলতা শুভার দীর্ঘকালের সন্তপ্ত হৃদয়ের ক্লান্তি যেন অনেকটাই প্রশমিত করে তুলেছে। এমন একটা মুহূর্তের আকাঙ্ক্ষা কতকাল ধরে তার বুকের মাঝে তপস্যারত আছে। তবে কি সেই তপস্যা পূর্ণ হলো? ওর চোখের প্রাচীর ভেঙে ঠেলে ঠুলে আসতে চাইছে বহুদিনের জমানো বাড়িধারা। কত দহনের দিন, কত জ্যোৎস্না ঝলসানো রাত, কত নিষ্ক্রান্তি পাওয়া দীর্ঘ নিঃশ্বাসেরা জানে শুভার অপেক্ষার ইতিহাস। আজ যেন শরীরটাও হাল ছেড়ে নিজেকে ওই বুকের মাঝে ছেড়ে দিতে চাইছে। মনের বাতায়ন খুলে জিরিয়ে নিতে চাইছে খানিক। ঠিক তখনই চৈতন্যের শিকল মনকে শক্ত করে বেঁধে ফেলল। ঝিমে আসা হাত পা সারা ফিরে পেল। দিলশানের হাতটাকে গাল থেকে নামিয়ে দিল ঝটকায়। যে স্বরে কখনো গাম্ভীর্য ভর করে না, সেই স্বর হয়ে উঠল পর্বত সম অটল।
আপনার এই দুর্বলতা যদি শুধুমাত্র সেই রাতের কারণে হয়, তবে একই সাথে আমিও দুঃখিত ও আহত। এতগুলো বছর আপনাকে মন দিয়ে স্পর্শ করতে চাওয়ার যে সাধনা আমার ছিল, তা এক লহমায় ভুলণ্ঠিত হয়েছে ক্ষণিকের চর্মস্পর্শের কাছে। এটা আমার অনুভূতির অপমান ছাড়া কিছুই না। তাই যদি হয়, তাহলে সেই রাতটাকে আমি আপনার সঙ্গে কাটানোর শেষ স্মৃতি হিসেবে মেনে নেব, বাকি সব ভুলে যাব। দিলশান সদা ব্যাপরোয়া লাগাম ছাড়া হেয়ালি করে কথা বলা এক শোভাকে দেখে অভ্যস্ত, ফলে এই গভীর শব্দ দ্বারা প্রহার করা শোভার রূপে সে স্তম্ভিত হলো। কথাটা সপাটে ওর গালে চর বসালো যেন। সত্যি কি সামান্য চর্মস্পর্শে সে গলে গেছে? শোভা তাকে এতটা নিজ ভাবতে পারলো? এর আগে বহুবার শোভা নিজেই তাকে স্পর্শ করার সুযোগ করে দিয়েছে, ছলে বলে কাছে এসেছে। দিলশান কোনো দিন কামুক চোখেও তাকে দেখেনি, বরং যেদি চঞ্চল ছেলে মানুষ হিসেবে দেখেছে। কিছু মানুষ হয় বিচিত্র গোছের, যেমন তার মা। সুলেখা একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মা হলেও বোকা গোছের অতি আবেগী নারী। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।